নমস্কার। গল্পকথকৃতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের গল্প। শুরু করছি আজকে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা সূর্যাস্তের পাখি। ভ্যান রিক্সাটা হঠাৎ লাফাতে শুরু করল। দিব্যি আসছিল এতক্ষণ। রিক্সার পাটাতন চেপে ধরে চিত্রা আর চোখে চালকের ওই পাশে বসা অঞ্জনকে দেখে। তার দিকেই চেয়ে আছে অঞ্জন, হাসছে। বলে উঠল, পশ্চিমবঙ্গ শেষ, ওড়িশায় চলে এলাম আমরা। রাস্তার অবস্থা দেখেছ? ওড়িশা সরকার এই দিককার রাস্তার যে কেন যত্ন নেয়নি বোঝা যাচ্ছে না। সম্ভবত দীঘাকে পায়নি বলে অভিমান হয়েছে। কারণ যাই হোক, রিকশার এই ঝাঁকুনিটা বিষম অস্বস্তিতে ফেলে দিয়েছে চিত্রাকে। প্রতিটা জার্কের ভাঁজে ভাঁজে চলকে উঠছে নার্ভাসনেস। রাস্তার গর্তের মতোই ক্ষণে ক্ষণে বুকের মধ্যে তৈরি হচ্ছে খোদল। চিত্রা জানত এই ট্যুরটা দৃশ্যত দুজনের হলেও অদৃশ্য এক সঙ্গী মানে ভয় তাদের সঙ্গে সবসময় থাকবে। সেটাকে মোকাবিলা করার জন্যে মানসিক প্রস্তুতিও নিয়েছিল সে। ভোরের আলো ফোটার পর ব্যাগ কাঁধে যখন একা বেরিয়েছিল বাড়ি থেকে, টের পায় সহোদরার মতন ভয়ও তার পাশে আছে। পুরনো বাড়ির সদরে দাঁড়িয়েছিল মা, পিছনে ঘুম চোখে ভাই বউ সুমিতা। মা বলেছিল, সাবধানে যাস, পৌঁছে ফোন করবি। সহোদরা ভয় পাশ থেকে উত্তর দিয়েছিল, চিন্তা করো না মা, আমি তো আছি সঙ্গে। মা জানে বন্দনার দেশের বাড়ি মেদিনীপুরে যাচ্ছে মেয়ে। বন্দনা চিত্রা একই স্কুলে পড়ায়। বন্দনা পার্মানেন্ট স্টাফ, চিত্রা প্যারা টিচার। স্থায়ী শিক্ষিকারা একটু ঘ্যাম নিয়ে চললেও বন্দনা কেন কে জানে চিত্রাকে প্রথম থেকেই বন্ধু করে নেয়। কারণটা জিজ্ঞেস করলে বলে, তোকে আমি হিংসে করি বলেই ভাব করে নিয়েছি। আমার বাবা বলেন, যার প্রতি ঈর্ষা হবে বন্ধুত্ব করে নিলেই দেখবে জ্বালা কমে যাচ্ছে। হিংসে করার মতো আমার মধ্যে কি পেলি, জানতে চেয়েছিল চিত্রা। বন্দনা উত্তর দেয়, তুই এত সুন্দর দেখতে, পার্সোনালিটিও অসম্ভব গ্রেসফুল, হিংসা হবে না? সুন্দর না ঘেঁচু, পুরো 5 ফুট হাইটই নয় আমার, তার আবার পার্সোনালিটি। চিত্রার কথার পর বন্দনা ওর গাল দুটো ধরে বলেছিল, তুই যে কি তুই নিজেই জানিস না, পাগলি। আমি যদি থাক হয়েছে। তোর আবার অন্য কোনো রোগটোগ নেই তো? নট অ্যাট অল। একটা 4 বছরের ছেলের আমি গর্বিত জননী। কনজুগাল লাইফেও আমি সুখী। তা বলে কি একটা সুন্দর মেয়েকে ভালোবাসবো না? সুন্দর ফুল পাখি দেখেও তো আমরা লাফিয়ে উঠি। এরকমই খোলামেলা হ্যাপি গো লাইক বন্দনাকে কদিন আগে চাপা গলায় চিত্রা বলেছিল, এই আমার একটা উপকার করবি? বলার ধরনে গোপনতার আভাস দেখে ভ্রুজোড়া ঘনিষ্ঠ করেছিল বন্দনা। জিজ্ঞেস করে, কি উপকার? চিত্রা তখন বন্ধুর সঙ্গে লুকিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যানটা জানায়। একই সঙ্গে বলে, বাড়িতে বলবো বন্দনার সঙ্গে ওদের দেশের বাড়ি যাচ্ছি, তোর ফোন নম্বরটা দিয়ে রাখবো। মা যদিও ফোন করবে না, বাই এনি চান্স করে ফেলে ম্যানেজ করে দিস। এমন ভাব করবি যেন দেশেই আছিস, কিন্তু আমি নাগালের মধ্যে নেই, তাই কথা বলাতে পারছিস না। মায়ের ফোন রেখে আমার সেলে ইন্টিমেশনটা দিবি, আমি বাড়িতে কন্ট্যাক্ট করে নেব। কথাগুলো শোনার পর বন্দনা খানিকক্ষণ বোবা হয়ে বড় বড় চোখ করে বসেছিল। বিস্ময় কাটিয়ে উত্তেজিত কণ্ঠে বলে, বাবা, তোর পেটে পেটে এত বদমাইশি! কই, এতদিন হয়ে গেল কখনো তো বলিসনি তোর বয়ফ্রেন্ড আছে। প্রসঙ্গ আসেনি তাই বলিনি। প্রসঙ্গ অনেকবারই এসেছে, তুমি স্রেফ চেপে গেছ। এখন হেল্পের দরকার তাই বাধ্য হয়েছিস বলতে। প্রমাদ গুনেছিল চিত্রা। অভিমানে বন্দনা হয়তো অনুরোধটা রাখবে না। মিনিটখানে গুম মেরে থেকে বন্দনা রাজি হলো, তবে শর্ত সাপেক্ষ। বয়ফ্রেন্ডের সঙ্গে আলাপ করিয়ে দিতে হবে। চিত্রা বলেছিল, আমরা বেরিয়ে আসি তারপর। আরে নামটা অন্তত বল, কি করে না করে, দেখতে কেমন, কোথায় থাকে, কিছুই কি বলবি না? ক্রমশ কৌতূহল বাড়ছিল বন্দনার। চিত্রা বিশদে যায়নি, বলেছে এই মাঝারি একটা চাকরি করে, ডোমজুড়ে থাকে, নাম অনুপম।
কেমন দেখতে দেখা হওয়ার পর বুঝে নিস। উত্তর দেওয়ার ধরন দেখে চিত্রাকে আর ঘাঁটায়নি বন্দনা। আন্দাজ করেই নিয়েছে অনুপমের সঙ্গে আলাপের পরই ওদের সম্পর্কটা সবিস্তার জানা যাবে। বেচারা, আলাপ তো দূরস্থ, নামধামটাও সত্যি জানল না। অঞ্জন থাকে কলকাতার মানিকতলায়। ওকে আদৌ বন্দনার মুখোমুখি করা সম্ভব কিনা চিত্রা জানে না। পরে বন্দনাকে কিভাবে ম্যানেজ দেবে তাও ঠিক করা নেই। অনুপম নামটাও আশ্চর্যভাবে মুখে চলে এসেছিল। অঞ্জনের নাটক দলের যে শোটা এখন কলকাতার স্টেজগুলোয় হচ্ছে, তার মেইন চরিত্র অনুপমের রোলটা করছে অঞ্জন। সেই চরিত্রের বয়স অঞ্জনের চেয়ে প্রায় 15 বছর বেশি, মানে 60 ছুঁই ছুঁই। সাদা দাড়িগোপের মেকআপ নিয়ে অভিনয় করে। আড়ালে চাপা পড়ে যায় আসল অঞ্জন, ক্লিন শেভড, ফর্সা, লম্বা, বিনীত মানুষটা, যার চোখ সর্বদাই দিশা ভাষাহীন। সেই দৃষ্টি যখন চিত্রার চোখে স্থির হয়, যেন দীর্ঘ উড়ানের পর পাখি ডানা মুড়ে বসল। নাটকে ভিলেন রাজনৈতিক নেতার অভিনয় করে অঞ্জন। কি ক্রূর তার চাহনি! একটা অখাদ্য টিভি সিরিয়ালে অভিনয় করে ব্যবসায়ী বাড়ির বড় ছেলের রোল। দুদিন দেখেছে চিত্রা। অঞ্জনের পরনে ছিল চকচকে সবুজ পাঞ্জাবি, লম্পট টাইপের লাগছিল দেখতে। কোনোদিনও যদি এই ড্রেসটা পরে চিত্রার সামনে চলে আসে অঞ্জন ফালা ফালা করে ছিঁড়ে দেবে। তবে ওই সব ছদ্মবেশের একটা সুবিধেও আছে, ওর প্রচারিত চেহারার সঙ্গে প্রকৃত মানুষটার কোনো মিল নেই। বন্দনার সঙ্গে যদি একদিন আলাপ করিয়েও দেয় চিত্রা, নাটক সিরিয়ালের চরিত্রগুলোর সঙ্গে অঞ্জনকে মেলাতে পারবে না। কিন্তু ওই একদিনই, তার বেশি ঝুঁকি নেওয়া চলবে না। চিনে ফেললেই অপ্রীতিকর অবস্থায় পড়বে অঞ্জন। এখন আর রিকশা লাফাচ্ছে না। রাস্তাটা একটু পদের হয়েছে এখন। বা পাশের ঝাউবন অনেক আগেই উধাও। বাসস্ট্যান্ডের মতো এলাকায় এসে পড়েছে চিত্রাদের ভ্যান রিকশা। বড্ড ধুলো। রাস্তার একপাশে মাঝারি মানের দোকানপাট, ইতস্তত মানুষজন। রোদ আছে, তেমন তাপ নেই। ঝাঁকুনি না থাকলেও চলকে ওঠা ভয়টা কণ্ঠহারের মতো চিত্রার বুকে ঝুলছে। এই অনুভূতিটা নিজেদের কেশবপুর পেরোনোর আগেই আশ্চর্যভাবে উধাও হয়েছিল। সম্ভবত মল্লিক বাড়ির বাগান থেকে ভেসে আসা ছাতিমের গন্ধটা ভুলিয়ে দিয়েছিল ভয়। হেমন্তের ওই সুবাসে চিত্রা খুঁজছিল অন্য কিছুর ব্যঞ্জনা। সৌন্দর্য উপলব্ধির ভিতর লুকিয়ে থাকে আর এক সুন্দরের প্রতি আকাঙ্ক্ষা। এ কথা অঞ্জনের। বলেছে, কোনো ভালো লাগার মুহূর্তে মনের গভীরে ডুব দাও, শুনতে পাবে তোমার বাসনার কিঙ্কিনির শব্দ। মল্লিক বাড়ির পাঁচিলের পাশ দিয়ে যেতে যেতে বাসনাকে চিনেছিল চিত্রা। ছাতিম গন্ধের মধ্যে লুকিয়েছিল সানাইয়ের সুর। এমনটা শোনা খুব স্বাভাবিক, কারণ এই প্রথম পারিবারিক সূত্রের বাইরের কোনো পুরুষের সঙ্গে এক ঘরে রাত কাটাবে চিত্রা। হোটেলের রুম হলেও সেটা প্রকৃত বিবেচনায় চিত্রার ফুলসজ্জার ঘর। ভেবেই বুকটা ধক করে উঠল চিত্রার। ঠিক ভয় নয়, মনে হচ্ছে বাড়ি থেকে বেরোনোর আগে কি যেন একটা নিতে ভুলে গেছে। কি ভুলল? প্রথমেই মনে পড়ে সেলফোনের কথা। কাঁধে রাখা হ্যান্ডব্যাগটা কোলের ওপর খুলে নেয়, দেখে ফোন আছে। তাহলে কিছুতেই মনে পড়ছে না। তবে সে শিওর কিছু একটা ভুলেছে। অন্যমনস্কভাবে চিত্রার হাত চলে গেছে পিছনে রাখা কিট ব্যাগের ওপর। ব্যাগের বদলে অঞ্জনের হাতে স্পর্শ পায়। অঞ্জনের দিকে তাকাতেই দেখে দায়িত্ব গর্বে মিটিমিটি হাসছে। অনেক আগেই দুজনের ব্যাগ আগলে বসে আছে অঞ্জন। উৎকণ্ঠা চেপে নিষ্প্রাণ হাসে চিত্রা। রিকশায় বসে ব্যাগ ঘাঁটা সম্ভব নয়। হোটেলে পৌঁছে প্রথমেই দেখতে হবে কি ভুল হয়েছে নিতে। গুরুত্বপূর্ণ কোনো জিনিস, মন তো অন্তত তাই বলছে। বাড়ি থেকে এতটা পথ একবারও খটকাটা লাগেনি। মল্লিক বাড়ির ছাতিম গন্ধে সেই যে বিহবল হয়েছিল চিত্রা। কেশবপুর থেকে হেঁটে বেগড়ি পৌঁছে বাস ধরে। সাঁতরাগাছিতে নেমে অটো করে স্টেশনে যায়। প্ল্যাটফর্মে অপেক্ষায় থাকা অঞ্জনকে দেখে দুশ্চিন্তা আশঙ্কা সব উধাও। ট্রেনে চড়ে দীঘা। রুটটা নতুন চালু হয়েছে। রেললাইন ঘেঁষা পুকুর, ফসলের ক্ষেত, মানুষের উৎসুক মুখ, সবই খুব সতেজ। চোখ ভরে যায়। দীঘা স্টেশন থেকে ভ্যান রিকশায় তালসারির উদ্দেশ্যে যাওয়া
পশ্চিমবঙ্গের সীমান্ত পেরোতেই এবড়ো খেবড়ো রাস্তা, সেই ভয়টা ফিরে এলো। এখন আবার মনে হচ্ছে কী যেন নেওয়া হয়নি। আচ্ছা, এটা কি নার্ভাসনেসের আরেকটা রূপ? মূল সড়ক ছেড়ে রিকশা এখন ইট পাতা শাখা রাস্তা ধরেছে। গ্রামের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলেছে এই পথ। আন্দাজ করা যায় তালসারি খুব দূরে নেই। হাওয়ায় আবছা সমুদ্রগন্ধ, আশেপাশে তাল নয়, খেজুর গাছেরই আধিক্য। পথের ধারে কিছু দূর অন্তর কেয়াঝোপ, গড়ানে ছোট ছোট সীমানা দেওয়া চাষের জমি। অন্যান্য সমুদ্র নিকটবর্তী এলাকার মতো এই গ্রামটাও সবুজহীন নয়। চাষাবাদেও রুটি রুজি চালায় এরা। প্রকৃতি বলে দিচ্ছে এখানকার সমুদ্র ততটা চঞ্চল নয়, অঞ্জনের মতো পরিণত স্থিতধী। হাতে খড়বিছালি গাছকোমর করে শাড়ি পরা মেয়ে উল্টো দিক থেকে আসছিল। চিত্রাদের দেখে সাধারণ কৌতূহলে রাস্তার ধারে দাঁড়ালো। অল্প বয়স, কালোর ওপর মিষ্টি দেখতে, ঠোঁটে চিলতে হাসি, সিঁথিতে জলজলে সিঁদুর। বেশি দিন বিয়ে হয়নি। চিত্রার মনে পড়ল ভুলে যাওয়া কথাটা। রিকশাওয়ালাকে বলল, একটু দাঁড়াবে ভাই? রিকশাওয়ালা দাঁড়িয়ে যায়। সপ্রশ্ন দৃষ্টি নিয়ে অঞ্জন বলে, কি হলো, দাঁড়াতে বললে? পাটাতন থেকে লাফিয়ে নামে চিত্রা। অজুহাত দেয়, অনেকক্ষণ বসে আছি তো, এবার একটু হাঁটা যাক। রিকশাওয়ালার চোখে মুখে শান্তি নেমে এলো। ইট ভেঙে গিয়ে রাস্তার অবস্থা এখানে বেশ খারাপ। অঞ্জন চিত্রার পাশে এসে বলল, এই রোদে হাঁটবে? রোদ কোথায়, গাছপালার ছায়ায় বোঝাই যাচ্ছে না এত বেলা হয়েছে, বলেই হাঁটতে থাকে চিত্রা। দুজনের লাগেজ নিয়ে রিকশা চলছে সামনে। ফের চিত্রা বলে, জানো তো, একটা বিরাট ভুল হয়ে গেছে। কি ভুল? হোটেলে ঢোকার আগেই ভুলটা শুধরে নিতে হবে। তোমার তো কিছুই মনে থাকে না। অঞ্জন সত্যিই ভুলো মানুষ, বিব্রত গলায় জানতে চায়, ব্যাপারটা কি বলবে তো? সিঁদুর, মাথায় সিঁদুর লাগাতে হবে না? কথাটা বুঝতে একটু সময় লাগে অঞ্জনের। বৃরাবনত হয়ে হেঁটে যাচ্ছে চিত্রা। অঞ্জন হেসে ফেলে বলে, ধুর, আজকাল ওইসব উঠেই গেছে। হোটেলের লোক সিঁদুর দেখে ঘর দেয় না। তাছাড়া অনেক মেয়ে ওইসব পরেও না ইদানিং। চোখ মুখ কুঁচকে অঞ্জনের দিকে তাকায় চিত্রা। গাছের ফাঁক দিয়ে মুখে রোদ পড়াতে এই ভঙ্গি। নরম গলায় বলে, আমাকে তো তাহলে হোটেলের লোক খারাপ মেয়েও ভাবতে পারে। হার্ভার্ড গার্ল। উদাসীনভাবে অঞ্জন বলল, সেই মেয়েরাই বরং আগে ভাগে সিঁদুর পরে নেয়। চিত্রার মনটা তবু খচখচ করছে। ছোট্ট রূপোর কৌটোতে সিঁদুর সে এনেছে, ভেবেছিল আড়াল পেলেই পরে নেবে। একই সঙ্গে চাগার দিয়েছিল আরও একটা অভিলাষ, অঞ্জনকেই বলবে পরিয়ে দিতে। নাটক সিরিয়াল ভেবেই না হয় দেবে। এখনও এই খোলামেলা প্রকৃতি যেন মস্ত আড়াল। আশেপাশে মানুষজন নেই। রিকশাওয়ালাও এখন পেছনে ফিরবে না। ভাবনা থেমে যায় অঞ্জনের কথায়। দেবারতীও তো অনেকদিন সিঁদুর পরা ছেড়েছে, র্যাশ বের হয়। ওকে এখানে বেড়াতে নিয়ে এলে কি ও সব পড়াতে হতো? চিত্রার মেজাজটা পুরো খিঁচড়ে গেল। অঞ্জন কথার খেলাপ করছে। ও শর্ত দিয়েছিল এই ট্যুরে দেবারতীর প্রসঙ্গ আনা চলবে না, অথচ নিজেই উত্থাপন করল। যদিও ওর মন্তব্যে চিত্রা দেবারতীর অবস্থান সমান, দুজনেই সিঁদুরহীন, তবুও শর্ত ইজ শর্ত, মেনটেন করা উচিত। রিকশার পাটাতনে রাখা নিজের ব্যাগের উপর লক্ষ্য স্থির করে হাঁটছে চিত্রা। ওর মধ্যেই আছে মন্দিরের আদলে রূপোর ছোট্ট সিঁদুর কৌটো। মেজপিসি বেনারস থেকে মায়ের জন্য এনেছিল। এত সুন্দর কারুকাজ নিত্যদিনের জিনিসের থেকে আলাদা করে রেখেছিল মা। ওটার ওপর লোভ চিত্রার অনেক দিনের। এই প্রথম ব্যবহার করার সুযোগ এসেছিল। রিকশাওয়ালা ডেকে বলল, উঠে পড়ুন বাবু, এবার রাস্তা ঢালু, হু হু করে নেমে যাব। রিকশাওয়ালার ডাকে ওরা এগিয়ে যায়, ফের পাটাতনে গিয়ে বসে। অঞ্জনের কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। বলেছিল নির্জনতা বোধের অন্তিমে হচ্ছে তালসারি। এক এক সময় নিজেকে পরিত্যক্ত মনে হবে। একটু ডিঙি মেরে বাথরুমের কাচের জানলা তুলছে চিত্রা। বেশ খানিকটা বালিয়াড়ির পর শান্ত জল, তারপর চড়া, সেখানে ঝাউবন, আরও কিছু গাছপালা। তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে রূপলি জলের সমুদ্র। বাস্তবে কি যেন সাগর ফেলে দিয়ে গেছে এই বেলাভূমি, আর কোনোদিন ফিরবে না। হোটেলটাও যেন নির্জনতার গুমঘর। আপাতত তিনতলার এই হোটেলটার একমাত্র বোর্ডার চিত্রারা। তালসারিতে এই একটাই হোটেল।
আর আছে ওড়িশা সরকারের ট্যুরিস্ট লজ। রাত কাটাতে ট্যুরিস্টরা এখানে বড় একটা আসে না। চিত্রাদের পেয়ে হোটেল ম্যানেজার একেবারে আপ্লুত হয়ে গিয়েছিল, সিন্থির দিকে তাকালোই না। অঞ্জন রেজিস্টারে মিথ্যে নাম না লিখলেও শর্টে লিখল এ মজুমদার অ্যান্ড মিসেস মজুমদার, রিলেশনে লিখল ওয়াইফ, ঠিকানা ফোন নম্বর সত্যি দিল না। ম্যানেজার চোখ বোলালো না পর্যন্ত। অঞ্জনের চাহিদা মতন রুম নম্বরের জায়গায় 103 লিখল। এই রুমটা অঞ্জন মাস চারেক আগে এসে পছন্দ করে গেছে। সিরিয়ালের আউটডোর পড়েছিল তালসারিতে। টোটাল ইউনিট থাকতো দীঘার হোটেলে, খাবার আসতো ওখান থেকেই। ইউনিটের লোকেরা চা টা খেতে ঢুকতো এই হোটেলে। ম্যানেজার চান্স পেলেই শুটিংয়ের লোকদের ভজাতো, আমাদের হোটেলটা একবার ঘুরে দেখুন না, নতুন হয়েছে, লেটেস্ট ডিজাইনের রুম টুমগুলো দেখুন, পরে কখনো যদি ফ্যামিলি নিয়ে আসেন এক রাত থেকে যাবেন, বাকি রাত না হয় দীঘাতেই কাটাবেন। কিন্তু ম্যানেজারের কথায় কেউ কান দিচ্ছে না দেখে মায়া হলো অঞ্জনের। বলেছিল, চলুন দেখিয়ে আপনাদের রুমগুলো। ম্যানেজার উৎসাহিত হয়ে হোটেলের ঘরগুলো খুলে দেখাতে থাকে অঞ্জনকে। 3 তলায় 103-এর দরজা খোলার পর থমকে দাঁড়িয়ে যায় অঞ্জন। দেখতে পায় সদ্যস্নাত কালো তাঁতের শাড়িতে চিত্রাকে। হ্যালুসিনেশন। আয়না থেকে মুখ ঘুরিয়ে বিভ্রমের চিত্রা জানতে চায়, পেলে খুঁজে? জাগ্রত স্বপ্নে মাথা নেড়েছিল অঞ্জন। স্বপ্নের একটু পিছন দিকটাও সে তখন দেখতে পাচ্ছে। অঞ্জন চিত্রা যেন খানিক আগে সমুদ্র থেকে স্নান করে এসেছে। চিত্রা হারিয়েছে এক কানের দুল। সি বিচে দুলটা খুঁজতে গিয়েছিল অঞ্জন, পাওয়া যায়নি। স্বপ্ন ভেদ করে ঢুকে পড়েছিল ম্যানেজারের গলা, এই রুমটাকে একটু অন্যভাবেই সাজানো হয়েছে। চিত্তবিভ্রম কাটিয়ে অঞ্জন দেখেছিল 2টো সিঙ্গেল খাট, দুপাশের দেওয়াল ঘেঁষা, বিছানা দুটোর মাথার কাছে রঙিন শার্সির লম্বাটে জানালা, ড্রেসিং আয়না, আলমারি একটা করে। অঞ্জন জানতে চেয়েছিল রুমটা এইভাবে সাজানোর মানে। এটাও তো ডাবল বেড ঘর। ম্যানেজার বলেছিল, বুদ্ধিটা আমাদের মালিকের। উনি বলেন স্বামী স্ত্রী সর্বক্ষণ এক বিছানায় থাকাটা বোরিং, প্রয়োজনে সিঙ্গেল বেড সাফিসিয়েন্ট। তারপর যে যার মতো আলাদা জগতে চলে যাবে, তাদের জন্য জানালাও সেপারেট। এই আইডিয়াটা অঞ্জনের অভিনব লাগে। বলেছিল, এই রুমটা নিশ্চয়ই আপনাদের বেশি বুকিং হয়। কোথায় আর বুকিং, এমনিতে তালসারিতে ট্যুরিস্ট আসে কম, হোটেলটার খবর খুব কম লোকই জানে, ম্যানেজার বলেছিল। তবে সেই ম্যানেজার লোকটিকে এবারে দেখতে পায়নি অঞ্জন। যিনি আছেন ধরে রেখেছেন আগের ম্যানেজারের অ্যাটিটিউড। অঞ্জনের থেকে শোনা 103 নম্বর রুমে আজ যখন পা রেখেছিল চিত্রা, দেখেছিল অঞ্জনের কল্পনার কালো শাড়ির চিত্রাকে। আজও সে জিজ্ঞেস করেছিল, পেলে জিনিসটা? এবারের জিজ্ঞাসাটা ছিল বাস্তবে চিত্রাকে। সে উত্তর দেয়, যে জিনিস ঠিকমতো পেলামই না তাকে হারাবো কী করে। দুল নয়, বাস্তবে চিত্রা অঞ্জনের ভালোবাসার কথা বলেছিল কল্পনার চিত্রাকে। উধাও হলো সেই চিত্রা। অঞ্জন যাকে স্নান স্নিগ্ধ কালো শাড়িতে দেখেছিল, বাস্তবে চিত্রা আরও একটু বেশি দেখে। কল্পনা চিত্রার সদ্যস্নাত চুলে ভিজে গেছে কালো ব্লাউজ, ওর হাতে ছিল মায়ের সেই সিঁদুর কৌটো, চুল আঁচড়ানোর পর পড়বে। ওই কল্পদৃশ্যের কারণেই স্নানের ইচ্ছে জাগিয়ে উঠল চিত্রার। ঘরে ঢুকে অঞ্জন বাঁদিকের বেড বেছে নিয়ে চলে গিয়েছিল জানালার কাছে। চিত্রা হাক্লান্ত হয়ে বসেছিল চেয়ারে। দরজা ছিল খোলা, দুজনের কেউই আগ বাড়িয়ে বন্ধ করতে চায়নি। অঞ্জনের অর্ডার অনুযায়ী 2 কাপ চা নিয়ে এসেছিল বয়। চা খেয়ে চিত্রা বলল, আমি স্নানটা করে নিই, গা হাত পা পুরো ধুলে ভর্তি। হ্যাঁ যাও, সেরে এসো, তারপর আমি ঢুকবো। উদ্দাহ হয়ে বিছানায় চিত হলো অঞ্জন। স্নানের টুকিটাকি নিয়ে বাথরুমে ঢুকল চিত্রা। সেই থেকে এখানেই আছে। জানলার কাঁচ নামিয়ে চলে এসেছে শাওয়ারের নিচে। পোশাক খুলতে কেমন একটা অস্বস্তি হচ্ছে। বন্ধ দরজার ওপারে অঞ্জন যদি এসে নক করে, দরজা না খুলে তো উপায় নেই, চেঁচামেচিও তো করতে পারবে না, ব্যাপারটা হাস্যকর হবে। যে বয়টা চা দিতে এসেছিল চিত্রাকে বৌদি বলে ডেকেছিল। বৌদি, লাঞ্চ কি হবে, মাছ না মাংস? অঞ্জন মাছের অর্ডার দেয়। এখন চিৎকার করলে কি ভাববে হোটেলের লোক?
চিত্রা শাড়িটা খুলে ফেলে। ব্লাউজের বোতামে হাত দিতেই বুক ঢিপ ঢিপ করে। বাথরুমের দেওয়ালে আধ মানুষ সমান আয়না লাগানো আছে। সেখানে নিজের প্রতিচ্ছবি দেখে হেসে ফেলে চিত্রা, যেন হিন্দি সিনেমার ধর্ষণ দৃশ্যের একটু আগের নায়িকা। শাড়ি দিয়ে আয়নাটা চাপা দেয়, তারপর এক এক করে খুলতে থাকে পোশাক। নগ্ন হয়ে দাঁড়ায় শাওয়ারের জলের তলায়। আহ, কি শান্তি! চারপাশ নিস্তব্ধ বলে জলের আওয়াজটাকে বৃষ্টির শব্দ মনে হচ্ছে। চিত্রা কান খোলা রেখেছে। বন্ধ দরজায় যদি মৃদু শব্দ ওঠে, দৌড়ে গিয়ে এপার থেকে বলবে, শর্তে কিন্তু এসব ছিল না, রুল ব্রেক করছো তুমি। এখানে আসতে রাজি হওয়ার আগে দুটো বিষয় অঞ্জনকে করার করিয়ে নিয়েছে চিত্রা। প্রধান শর্ত, শরীর নিয়ে আবদার নয়, আর 2, ড্রিঙ্ক করা চলবে না। মদ খেয়ে মানুষ হামেশাই বেড়া ডিঙোয়, পরে ক্ষমা চায়, বলে মাতাল হয়ে করে ফেলেছি। দুটো শর্তেই রাজি হয়েছে অঞ্জন। শুধু বলেছিল, শরীরের ব্যাপারে যতটুকু এগিয়েছি ততটা চলবে তো। কিন্তু চিত্রা জোরের সঙ্গে আপত্তি জানিয়েছিল, না, কারণ সে জানে ফাঁকা সিনেমা হলে অতি সতর্কতায় যে চুমু অঞ্জন খেয়েছিল তাতে ছিল দুর্নিবার তৃষ্ণা। এই নির্জনতায় ওকে আশকারা দিলে বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে সব কিছু। একসঙ্গে এক রাত বাইরে কাটানোর ব্যাপারে অদ্ভুত যুক্তি দিয়েছিল অঞ্জন। এখানে শুটিং থেকে ফিরে তালসারির সমস্ত বর্ণনার পর বলেছিল, আমরা তো কল্পনায় কত জায়গায় বেড়াতে যাই, সঙ্গী নির্বাচনে কোনো বাধা নেই সেখানে। ধরে নাও না কল্পনাতেই বেড়াতে যাব তালসারিতে। পুরো ট্যুরটা আসলে একটা ড্রিম। ওই স্বপ্নে কি সম্পর্ক হবে আমাদের, কৌতুক ভরে জানতে চেয়েছিল চিত্রা। অঞ্জন বলেছিল, কেন, প্রেমিক প্রেমিকার? সে তো বাস্তবেও তাই। স্বপ্ন যখন, পোলাওতে ঘি ঢালতে কিপটেমি করব কেন? চিত্রার কথা শুনে অঞ্জন জানতে চেয়েছিল, কেন, তুমি কি সম্পর্ক চাও? আমি চাই স্বামী স্ত্রীর সম্পর্ক, তবে তাতে বাস্তবের শরীর কিন্তু আসা চলবে না। অঞ্জন রাজি হয়েছিল হেসে ফেলে, না হয়ে ওর উপায়ও ছিল না। কেননা সম্পর্কের কিছুদিনের মধ্যেই অঞ্জন বলে রেখেছে, তোমাকে ভীষণ ভালো লাগে, প্রচণ্ড ভালোবাসি। তবু সংসার থেকে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয়, কারণ দেবারতীর বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই। চিত্রা জানতে চেয়েছিল, আপনি কি বৌদিকে ভালোবাসেন? তখন আপনি বলে সম্বোধন করত। একটু ভেবে অঞ্জন বলেছিল, বোধহয় না, তবে ঘৃণাও করি না, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর সম্পর্কটা টিকে আছে। কোনোদিন কি ভালোবাসতেন? সেরকম নাছোড় ভালোবাসা ওর প্রতি কখনো আমার জন্মায়নি। বিয়ে হয়েছিল অ্যারেঞ্জ করে। তোমাকে দেখার জন্য হঠাৎ আমার যেমন সুতীব্র ইচ্ছে হয়, তেমনটা ওর বেলায় হয় না। ওকে ছেড়ে অফিসের কাজে বাইরে থেকেও দেখেছি, সেভাবে টান অনুভব করি না। অ্যারেঞ্জ করে বিয়েতে প্রেম তো সম্ভব নয়। আবার এইসবের জন্য দেবারতীকেও দোষ দিই কী করে বলো? এইরকম আরও কিছু কথোপকথনের পর গুম মেরে বসেছিল চিত্রা। একসময় বলেছিল, আমিও চাই না কারো সংসার উজাড় করতে। আমাদের রিলেশনটা যতদূর এগিয়েছে সেটাই মেনটেন করা ভালো। অনেক দিন তেমনটাই চলল। কিন্তু মানুষের সামর্থ্য শেষ হলে দিতে চায় স্বপ্নের উড়ান। অঞ্জন তালসারি যাওয়ার প্ল্যানটা মুড়ে ফেলল কল্পনার মোড়কে। বলেছিল, স্বপ্ন এতটাই নিশ্চিন্দ্র হতে হবে যেন ভুলেও আমাদের বাস্তব দায়বদ্ধতা ঢুকে না আসে। মনেই রাখবো না আমার একটা সংসার আছে, তুমি যে অবিবাহিত সেটাও ভুলে থাকবে তুমি। কিন্তু শরীর, কল্পনার মধ্যে সে ঢুকে এলে এই অভিযান অপবিত্র হবে, নিজেদের মনে হবে ঠগ। অঞ্জন অতটা অবিশ্বাসী নয়, জোর করে কিছু অধিকার করার ঝোঁক ওর নেই। বিয়ের আগে চিত্রার সঙ্গে না দেখা হওয়াটা নিজের অপরাধ হিসেবেই গণ্য করে, সংকুচিত থাকে সর্বক্ষণ। চিত্রা কি নিজেও খুব বিশ্বাসী? তাই যদি হতো, এখানে বেড়াতে আসার আগে অবাঞ্ছিত রুম রিমুভ করেছে, পার্লারে গিয়ে ভ্রু প্লাক করেছে, ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর, শরীরকেই তো সাজিয়েছে। কেন? অনেকক্ষণ স্নান হলো, বেশ শীত শীত করছে। পাথরের মেঝে থেকেও উঠে আসছে ঠান্ডা। জলের ধারা বন্ধ করে চিত্রা। দরজায় একবারও নক হয়নি, নাকি হয়েছে সে শুনতে পায়নি।
কানে আসে অন্যরকম একটা আওয়াজ, ফড়ফড়ানির মতো। চোখ চলে যায় শব্দের উৎসে, চমকে ওঠে চিত্রা। বড়সড় একটা ফড়িং কখন যেন জানালা গলে চলে এসেছে, গোটা স্নানঘর জুড়ে উঠছে। হ্যাঙ্গার থেকে তড়িঘড়ি তোয়ালেটা টেনে গায়ে জড়ায় চিত্রা। ফড়িংটা হঠাৎ মুখ লক্ষ্য করে এগিয়ে আসতেই ওমা বলে চেঁচিয়ে ওঠে। কানের পাশ দিয়ে চলে যায় ওটা। এবার দরজায় ঠক ঠক। শোনা যাচ্ছে অঞ্জনের গলা, কি হলো চিত্রা, হোয়াট হ্যাপেন? তোয়ালেটা যথেষ্ট বড়, বুক থেকে হাঁটু অবধি জড়ানো গেছে। তাড়াতাড়ি গিয়ে বাথরুমে দরজা খুলে চিত্রা। উৎকণ্ঠিত মুখে অঞ্জন জানতে চায়, চেঁচালি কেন, কি প্রবলেম? এত কম পোশাকে অঞ্জনের সামনে এই প্রথম। লাজুক শিহরণ নিয়ে চিত্রা কাঁপা গলায় বলল, ফড়িং। অঞ্জনের দৃষ্টি থমকে আছে অর্ধন্মুক্ত ভেজা চিত্রার দিকে। দ্রুত ঘোর কাটিয়ে অঞ্জন জানতে চায়, কোথায় ফড়িং দেখি? মেয়েরা তো শুনেছি আরশোলায় ভয় পায়, তুমি? কথা না শেষ করে চিত্রার গা বাঁচিয়ে বাথরুমে ঢুকে অঞ্জন। এদিকে ওদিকে চোখ বুলিয়ে বলে, কই দেখছি না তো। চলে গেছে তাহলে, কি বড় একটা ফড়িং ছিল। বাথরুমের দরজার কাছে দাঁড়িয়েই বলে চিত্রা। অঞ্জন মাথা নিচু করে বেরিয়ে যায়। ফের বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় চিত্রা। জানলার ফাঁকটুকুর দিয়ে তাকিয়ে থাকে, ওইখান দিয়েই হয়তো চলে গেছে ফড়িংটা। এসেছিল হয়তো দূর চড়ার জঙ্গল থেকে। উড়ে যেতে যেতে ফড়িংটা মনে হয় দুও দিচ্ছে, দূর বোকামে, এত বড় একটা সুযোগ করে দিলাম, কাজে লাগাতে পারলি না। বিকেল এলো অনেকক্ষণ ধরে। মগ্ন শিল্পীর আলতো তুলি চালানোর লয়ে বালির চড়ার ওপর শুয়ে থাকা রোদ পাল্টে ফেলল গায়ের রং। খাঁড়ির জল হয়ে গেল আয়নার কাচের মতো, দূরের সমুদ্র গাঢ় সবুজ। চিত্রা উপুর হয়ে শুয়ে জানালা দিয়ে দেখল নিসর্গের বদলে যাওয়া রূপ। এক দঙ্গল ট্যুরিস্ট এসে ঘুরে গেল তালসারি সি বিচ। সমুদ্রতট এখন ফাঁকা। ওপাশের বিছানায় বেমালুম ঘুমোচ্ছে অঞ্জন। লাঞ্চের পর বিশাল হাই তুলে বলেছিল, আমি কিন্তু ভাই ঘুমোবো, এই রকম দিবানিদ্রার চান্স সচরাচর আসে না। সামান্য হলেও ইনসাল্ট ফিল করেছিল চিত্রা। তাদের যদি এই হানিমুনটা সত্যিকারের হতো, তাহলে কি অঞ্জন ঘুমোতে পারত? কিন্তু তখন সদ্য বিবাহিত স্ত্রীর সেন্টিমেন্টের কথা ভাবতে হতোই। কল্পনার মধুচন্দ্রিমায় এতগুলো শর্ত আরোপ হয়ে আছে, ব্যাপারটা ঠিক জমাট বাঁধছে না। অঞ্জনের ঘুমোতে যাওয়ার তোড়জোড় দেখে চিত্রা ঠেস মেরে বলেছিল, অনেকের কমপ্লেন থাকে বাড়িতে খেতে দেয় না, তোমাকে কি ঘুমোতেও দেয় না? যে কোনো প্যাঁচালো প্রশ্নের সামনেও অদ্ভুত এক ধরনের হাসি হাসতে পারে অঞ্জন। কোনো উত্তর দেয় না। এবারেও তাই করে টানটান হয়ে শুয়ে পড়ল। মাঝে নাক ডাকলো অনেকক্ষণ। ওকে একটু ঠেলা দিতে থেমেও গেল ডাকটা। এখনো ঘুমোচ্ছে। ওর ঘুমের মধ্যে নিভে যাচ্ছে একটা সোনা রঙের বিকেল। নিজের বিছানা থেকে নেমে এসে অঞ্জনের গা ধরে মৃদু ঝাঁকায় চিত্রা। এই, আর কতক্ষণ ঘুমোবে? এই তো আমি জেগেই আছি। তাহলে উঠছ না কেন? আমরা কি বেরোবো না? একই ভঙ্গিতে অঞ্জন জানতে চায়, বিচ এখন ফাঁকা? চেনা জানা আবার কাউকে দেখা যাবে না তো? গেলে যাবে, তা বলে এত সুন্দর একটা বিকেল এরকম ঘরে বসে থেকে মিস করব? এবার চোখ খুলে উঠে বসে অঞ্জন, বলে, তুমিই তো বলেছিলে লোকজনের সামনে বিশেষ বার হব না। সেটা তোমার সুবিধের জন্য বলেছিলাম। বলেই বিছানার নিচে রাখা নিজের ব্যাগ খুলতে বসে যায় চিত্রা। কাপড় জামা বার করতে করতে বলে, আমি কিন্তু ঠিক 10 মিনিটে রেডি হয়ে নেব, তুমিও তৈরি হয়ে নাও। আমার আবার রেডি, এই পাজামা পাঞ্জাবি পরেই চলে যাব। একদম না, ওগুলো কুঁচকে গেছে, ইস্ত্রি করা জামা কাপড় পরবে। কথা শেষ করে ড্রেস চেঞ্জ করতে চিত্রা বাথরুমে ঢুকছিল। অঞ্জন বলল, তুমি কি পরবে দেখি, ওটা কি হাতে? মুঠোয় ধরা হলুদ সালোয়ার কামিজটা তুলে দেখায় চিত্রা। অঞ্জন বলল, শাড়ি নয় মনে হচ্ছে। চিত্রা মাথা নাড়ে। ড্রেসটা খুলে ধরে জানতে চায়, কেন, এটা খারাপ? না, খারাপ হবে কেন, তবে শাড়ি পরলেই ভালো হয়। কেন?
আমার জেনারেশনের প্রেমিকারা শাড়িই পরতো। মনটা একটু দমে গেল চিত্রার। সালোয়ার কামিজটা তার পরাই হয়নি, শখ করে কিনেছিল। ফের ব্যাগ খুলে শাড়ি বাঁচতে লাগলো সে। এই সময় দরজায় কে যেন নক করছে। ওপার থেকে ভেসে এলো সার্ভিস বয়ের গলা, স্যার চা। খোলাই আছে দরজা, ঢুকে এসো, অঞ্জন বলল। দরজাটা অঞ্জন ভেজিয়েছিল, সাহসে কুলোয়নি ছিটকিনি তোলার। ট্রেতে টিপট সমেত চা নিয়ে এসেছে বয়, টেবিলের ওপর রাখে। অঞ্জন বয়কে জিজ্ঞেস করে, এখন কি সমুদ্রের দিকে যাওয়া যাবে? হ্যাঁ স্যার, কেন যাওয়া যাবে না? এটাই তো যাওয়ার সময়। নৌকোয় করে চড়ায় চলে যাবেন, দারুণ একটা সানসেট দেখতে পাবেন সমুদ্রে। তার মানে তো ওখানে ভিড় হবে। বয় বলল, কোথায় ভিড় স্যার, ট্যুরিস্টরা জানেই না তালসারিতে এত ভালো সানসেট পয়েন্ট আছে, সবাই বসে থাকে দীঘায়। চিত্রার দিকে মুখ ফিরিয়ে অঞ্জন বলল, তাহলে চলো যাই, দেখে আসি অনবদ্য বিরল সূর্যাস্ত। উৎসাহের সম্মতি ফুটে ওঠে চিত্রার অভিব্যক্তিতে। বয় চলে যায়, দুজনে তুলে নেয় চায়ের কাপ। নৌকোয় চেপে চড়ায় এসে উঠল দুজনে। অঞ্জন ঠাট্টার গলায় মাঝিকে বলল, দেখো বাবু, ফেলে চলে যেও না আবার, সারা রাত কিন্তু এখানেই থাকতে হবে। মাঝিও রসিক উত্তর দেয়, খারাপ লাগবে না বাবু, মাত্র 4 দিন হলো পূর্ণিমা গেছে, ভালোই চাঁদ উঠছে এখন। কলেজ বেলার হাসি ফিরে আসে অঞ্জন চিত্রার মুখে। ঘুরতে গিয়ে ওরা হাঁটতে থাকে। চাঁদ ইতিমধ্যেই আকাশের মঞ্চে এসে গেছে, খুবই ম্রিয়মান তার উপস্থিতি। এখনো অনেক দেরি আছে সূর্য ডুবতে। চড়াটার আয়তন এতটা যে হোটেলের ঘর থেকে বোঝা যায়নি। বালিতে অনেক লাল কাঁকড়া। একবার বকখালিতে গিয়ে এই কাঁকড়া দেখেছিল চিত্রা। এবারে এদের আরও ভালো লাগছে। পিঠে পড়েছে সূর্যাস্তের রং, আগুনের গোলা হয়ে হুটোপুটি করছে, আর পায়ের শব্দ পেলেই ঢুকে যাচ্ছে গর্তে। সমুদ্রের জলে লালচে ছোঁয়া। সূর্যটাকে কিন্তু এখনও দেখা যাচ্ছে না। অঞ্জনের দিকে তাকায় চিত্রা, সূর্যটা কোথায় জিজ্ঞেস করবে ভাবে, করা হয় না। বিকেলের আলোয় কি অপূর্ব লাগছে অঞ্জনকে। হাওয়ায় উড়ছে আধ কোঁকড়ানো মাথার চুল, খাড়া নাক, টানা চোখ, খাঁচকাটা চিবুক, যেন স্বর্গভ্রষ্ট কোনো দেবতা। অনন্ত যৌবন যার অলংকার। অবার মুগ্ধতায় চিত্রা মনে মনে বলে, ওর পাশে কি আমায় মানাচ্ছে? জানে মানাচ্ছে না, তবে এই নিয়ে ওর কোনো আক্ষেপ নেই, বরং অঞ্জনই ভোগে হীনমন্যতায়। তাই তো একটা লেম এক্সকিউজ দিয়ে সালোয়ার কামিজটা পরতে দিল না। চিত্রার থেকে অঞ্জন প্রায় 12 বছরের বড়। গড়নে ছোটোখাটো চিত্রা। দাম্পত্যের স্বাদ নিতে হয়নি বলে 32-এর কমই লাগে। আজ সকালে ট্রেনে ওঠার আগে অঞ্জন বলেছিল, চ্যাংড়া ছেলেরা আমাদের বিকেলে ভোরের ফুল বলে আওয়াজ দিতে পারে, তৈরি থেকো কিন্তু। কেউ এখনো পর্যন্ত দেয়নি, সামান্য চোখও কোঁচকায়নি কোনো লোক। তাহলে কি মানিয়েই গেল? দেবারতী বৌদির পাশে অঞ্জনকে কেমন লাগে জানে না চিত্রা। দেবারতীকে সে কখনো দেখেওনি। অঞ্জনের 12 বছরের ছেলে আয়ুষও অদেখা থেকে গেছে। চিত্রা চেয়েছিল দেখতে, বলেছিল, এমনিই একজন নাট্যকর্মী হিসেবে চলে যাব তোমার বাড়ি, দেখব আয়ুষ আর বৌদিকে। কিন্তু অঞ্জন রাজি হয়নি। বলেছে, আমার সো কল্ড সুখী গৃহকোণ, সংসার, তৃপ্ত বউ, বাবাকে আইডল করে নেওয়া ছেলেকে দেখে তুমি দুর্বল হয়ে পড়বে। চাইবে না ওদের কোনো ক্ষতি হোক, ফলস্বরূপ আমার সঙ্গে তুমি যোগাযোগ বন্ধ করে দেবে। কিন্তু সংসার বাদ দিয়েও যে আমি একটা আলাদা মানুষ, আমার আরতি ভালো লাগা যে এখনও জীবন্ত, এইসব কথা তোমার মাথায় আসবে না। এছাড়াও আরও একটা বিপদ আছে, তুমি আমি যদি একসঙ্গে দেবারতীর সামনে যাই, ও ঠিক ধরে নেবে আমাদের মধ্যে কিছু একটা আছে। চিত্রা জানতে চেয়েছিল, কি করে বুঝতে পারবে? অঞ্জন বলে, আমরা যেহেতু একে অপরের প্রতি দুর্বল, লুকোতে চাইলেও পারবো না। আমাদের বিশেষ দৃষ্টি বিনিময়, কথোপকথনে অকারণ সতর্কতা, এইসব থেকেই ও ধরে নেবে। প্রেম চিনতে মানুষের ভুল হয় না। স্বামীর প্রেমিকাকে চিহ্নিত করতে কয়েক মুহূর্ত মাত্র লাগবে দেবারতীর। কিন্তু তুমি তো অভিনেতা, পারবে না অ্যাক্টিং করে সিচুয়েশনটা ম্যানেজ দিতে? অঞ্জনের জবাব ছিল, আমি হয়তো পারবো,
কিন্তু তুমি পারবে না, তুমি তো অভিনেত্রী নও। এই কথার পর আর কোনো ঝুঁকি নেয়নি চিত্রা। ঠিকই, তার অপটু অভিনয়ের কারণে একটা সংসারে বিষ বাতাস ঢুকে পড়ুক অথবা অঞ্জন তার জীবন থেকে হারিয়ে যাক, কোনোটাই সে চায় না। চড়া ধরে অনেকটা হাঁটা হয়ে গেল, এখনো চোখে পড়েনি সূর্য। শাল পিয়াল ঝাউয়ের বন আড়াল করে আছে। চড়ায় মানুষ বলতে কয়েকজন মৎস্যজীবী পাড়ে বসে জাল তুলে কি যেন দেখছে। ইতি উতি 2-4টে নৌকো। এইসব ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে চিত্রারা। অঞ্জন একটা সিগারেট ধরিয়েছে। এখানে আসার পর থেকে কথাবার্তা বড্ড কম বলছে। এমনিতে দেখা হয় 15-20 দিন অন্তর। খুব যে কথা হয় তা নয়। অঞ্জন কাজের মানুষ। অফিস এবং অভিনয় দিনের বেশিরভাগ সময়টাই খেয়ে নেয় ওর। এর ফাঁকেই সময় দেয় চিত্রাকে। সেলফোনেও কথা হয়, তাই চিত্রাই বেশি করে। কথাগুলো হয়ে যায় কস্টলি, গায়ে লাগে বেশ। প্যারা টিচারের মাইনে তো বড্ড কম। অঞ্জন অবশ্য ফোনে টানা কথা চালাতে পারে না, বলে অপরপক্ষের এক্সপ্রেশন না দেখতে পেলে কথা হারিয়ে যায় আমার। এইসব আক্ষেপ তালসারিতে এসেই পুষিয়ে নেবে ভেবেছিল চিত্রা, কিন্তু অঞ্জন কেমন যেন একটু বেশি চুপচাপ হয়ে আছে। অপরাধ বোধে ভুগছে কি? অবিচার করা হয়ে যাচ্ছে স্ত্রীর প্রতি? অন্যায় সূত্রপাত হয়েছে অনেক আগে, এমন গম্ভীর হয়ে থাকার কোনো মানে হয় না। বিবাহিত হয়েও অঞ্জন প্রেমে পড়েছে চিত্রার। ঘটনা ঘটেছিল এইভাবে। চিত্রাদের স্কুলের হায়ার সেকেন্ডারি চালু হলো। আগে ছিল মাধ্যমিক পর্যন্ত। প্রধান অতিথি হয়ে এলো ইতিহাসের টিচার সোনালিদির দাদা অঞ্জন মজুমদার। নামটা আবছা চেনা ঠেকেছিল চিত্রার কাছে। অন্যান্য দিদিমণির কাছে জানল অঞ্জনের সবিস্তার পরিচয়। গ্রামে স্কুল, ফান্ড কম, চেনা জানার পরিধি সীমিত, তাই হাতের পাঁচ অঞ্জনকে আনা হচ্ছে। লোকাল নেতারা আসার জন্য উদ্গ্রীব ছিলেন, গাড়ি ভাড়াও লাগতো না। হেডদি ভাই চান না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আসুক। অঞ্জন বাসে চেপে প্রথমে সোনালিদি ভাইয়ের বাড়িতে এসেছিল, সেখান থেকে আনা হলো গাড়িতে। স্টেজে এসে সংক্ষিপ্ত বক্তৃতা দেয় অঞ্জন। ওর কণ্ঠস্বরে, চেহারায়, বক্তব্যে প্রবলভাবে আকর্ষিত হচ্ছিল চিত্রা। লক্ষ্য করছিল অন্য দিদি ভাইরাও হচ্ছেন। অঞ্জনের পরনে ছিল অতি সাধারণ পাজামা পাঞ্জাবি, অথচ ওর শরীর থেকে ঠিকরে বেরোচ্ছিল অদ্ভুত এক বৈদগ্ধ্য মেশানো ব্যক্তিত্ব। প্রধান অতিথির আনুষ্ঠানিক সম্মান শরীর থেকে নামিয়ে আন্তরিক ভঙ্গিতে বলেছিল কয়েকটা কথা, যার কিছু এখনও মনে আছে চিত্রার। শিক্ষিকাদের উদ্দেশ্যে অঞ্জন বলে, সব ছাত্রীকে পড়াশোনায় ভালো করতে যাবেন না। যাদের খেলা, গান, নাটক, নাচ ইত্যাদি ভালো লাগে সেই ব্যাপারে উৎসাহ দিন, নয়তো বাঙালি সংস্কৃতি মনস্ক জাতি, এই অহংকার আমাদের মুছে যাবে। ব্যক্তি জীবনের সমস্যা মাথায় নিয়ে স্কুলে ঢুকবেন না, দারোয়ানের কাছে গচ্ছিত রাখবেন। বাড়ি যাওয়ার আগে মনে করে নিয়ে যাবেন। জানবেন আপনাদের সমস্যাগ্রস্ত মুখ ছাত্রীরা পছন্দ করে না, তেমনি আপনাদের ব্যক্তি সমস্যাগুলো সহ্য করতে পারে না ছাত্রীদের। আপনারা অজান্তেই স্টুডেন্টদের সঙ্গে রূঢ় ব্যবহার করে ফেলেন। এরপর ছাত্রীদের বলেছিল, বাড়িতে তোমাদের একটি বা দুটিকে সামলাতে মা হিমশিম খান, স্কুলের দিদিমণিদের ক্লাসশুদ্ধ মেয়েদের সামলাতে হয়। কিন্তু তোমরা যদি শান্ত হয়ে পড়াশুনো না করো, ওরা পারবেন কি করে? কথাগুলো শুনতে শুনতে গোমরা টিচারের মুখও নরম হয়ে আসছিল। স্টেজ থেকে নেমে আসতেই অঞ্জনকে ঘিরে ধরেছিল সবাই। বেশ কয়েকজন অটোগ্রাফও নিল। চিত্রারও খুব ইচ্ছে করছিল আলাপ করতে, কিন্তু কে করিয়ে দেবে? অন্য সব দিদি ওকে চাটা খাওয়াতে ব্যস্ত। আশ্চর্যভাবে বরাত খুলে গেল চিত্রার। হেডদি ভাই হঠাৎ তার নাম ধরে ডাকতে শুরু করলেন। সামনে গিয়ে দাঁড়িয়েছিল চিত্রা। উনি বললেন, শোন, গাড়ি এবার অঞ্জনবাবুকে পৌঁছে দিচ্ছে সাঁতরাগাছি স্টেশনে। তুই ড্রাইভারের সঙ্গে যা। আমাদের পক্ষ থেকে একজন কারোর স্টেশন অবধি থাকা উচিত। চিত্রাদের যেহেতু মেয়েদের স্কুল, হেডদি ভাই পছন্দ করেন মেয়েরাই অধিকাংশ কাজ করুক, পারলে সবটাই। কদাচিৎ ছেলেদের ডাকা হয়। চিত্রার সঙ্গে আরও 2-1জন টিচার যেতে চাইছিল। হেডদি ভাই আটকালেন, বললেন, না না, তোমরা কোথাও যাবে না, এখানে অনেক কাজ। হেডদি ভাই কেন তাকে এই কাজটা দিয়েছিলেন তার একটা কারণ আন্দাজ করতে পারে চিত্রা।
ওদের স্কুলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার ক্ষেত্রে সে সবচেয়ে এগিয়ে। ড্রাইভারের পাশের সিটে বসে ঘাড় ঘুরিয়ে অঞ্জনের সঙ্গে আলাপ জমিয়েছিল চিত্রা। আপনি এত সহজভাবে আসল কথাগুলো বললেন, আমাদের সবার খুব ভালো লেগেছে। আপনি শিল্পী বলেই এটা পারলেন। অ্যাকাডেমিশিয়ান বা নেতা টেতা হলে একগাদা ভারী ভারী কথা বলে মাথা ধরিয়ে দিত। আমি শিল্পী হিসেবে কতটা ওজনদার আপনি জানেন? ও মা, কেন জানব না? বলে কলিগদের কাছে যতটা শুনেছিল চিত্রা সব বলল। শুনে অঞ্জন বলেছিল, আপনাকে দেখে মনে হয় না টিভি সিরিয়াল টিরিয়াল দেখেন। ছোট পর্দায় কোনোদিন আমায় দেখেননি, না দেখে অবশ্য ভালোই করেছেন। আমি নাটকটা মন দিয়ে স্বাধীনভাবে করি। যদি পারেন সোনালির সঙ্গে গিয়ে একাডেমিতে দেখে আসবেন, আমি টিকিট পাঠিয়ে দেব। 2টো পাস পাঠিয়েছিল। সোনালি দিভাই নিয়ে গেল সঙ্গে করে। নাটকের পর অঞ্জন এসে দেখা করেছিল। কথা হলো মামুলি। চিত্রা মুগ্ধতা চেপে রাখতে পারছিল না। দারুণ লেগেছিল অঞ্জনের অভিনয়। যদিও অঞ্জন এখন বলে, তুমি প্রেমে পড়ে গিয়েছিলে বলে বেশি ভালো লেগেছিল। হবেও বা। 1 মাস বাদে ওদের দলের অন্য নাটকের টিকিট পাঠালো। সময় বার করতে পারল না সোনালিদি। 2টো টিকিটই চিত্রার হাতে দিয়ে বলেছিল, বন্ধু বা বাড়ির লোককে নিয়ে চলে যাস। ইচ্ছা করেই কাউকে নেয়নি চিত্রা। অঞ্জনের সঙ্গে একা দেখা করতে চেয়েছিল। হলেও দেখা। কথা হলেও অনেকক্ষণ ধরে। সোনালিদি থাকতে একটু যেন সপ্রতিভ ছিল অঞ্জন। এভাবেই আলাপ গড়াতে গড়াতে কখন যেন একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, প্রায় বিনা প্ররোচনায়, যেভাবে নদীর অজান্তে চড়া জেগে ওঠে বুকে। চিত্রারা যে চড়ার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে সেটাও অনেক দিনের। ঘাসে ঢেকে গেছে বেশ কিছুটা অঞ্চল। চড়ার কিছুটা অংশ মূল ভূমির সঙ্গে জুড়ে আছে। সেখানে ঝাউ, শালপিয়ালের শাড়ি। আরও কিছু হাঁটার পর আধো অরণ্যে পৌঁছে গেল চিত্রারা। একটা ঢিবি মতো জায়গায় উঠতেই সামনের দৃশ্য দেখে দুজনেই স্ট্যাচু হয়ে গেল। অঞ্জন অস্ফুটে বলল, কি অপরূপ না? চিত্রার সায় দেওয়ার ক্ষমতা নেই। মন্ত্রমুগ্ধের মতন চেয়ে আছে অনন্য সুন্দর সূর্যাস্তের দিকে। জীবনে এর চেয়ে ভালো দৃশ্য চিত্রা দেখেনি। শিল্পীর কল্পনাকেও হার মানায় এই চিত্রপট। এখানে প্রকৃতিকে মনে হচ্ছে এও তীর প্রতীক। লাল বড় সূর্যটা যেন সিঁদুরের টিপ। জলে ছড়িয়ে আছে তার আভা নাকি অহংকার? ওই বিশালতার সামনে বিহ্বল হয়ে কখন যেন বালিতেই বসে পড়েছে দুজনে। বিষম আলস্যে সূর্য ডুবছে। নিস্তব্ধতা আরও গভীর করতে মাথার উপর ডাক দিতে দিতে উড়ে যাচ্ছে সিগল। অঞ্জনের কাঁধে মাথা রেখেছে চিত্রা। এই নিসর্গে অঞ্জন হয়ে উঠেছে বড় আপনার। জলের ওপর এই সিঁদুর খেলায় নিজেকে আর কল্পনার স্ত্রী মনে হচ্ছে না। অঞ্জন বলেছিল, এই ট্যুরে নিজেদের পারিবারিক সামাজিক পরিচয় ভুলে থাকতে হবে। সত্যি সত্যি বিস্মরণ ঘটেছে চিত্রার। অঞ্জনেরও কি তাই? জানতে ওর চোখের দিকেই তাকায় চিত্রা। অঞ্জনও দৃষ্টি নামায়। ওর চাউনি এখন একেবারে স্মৃতিহীন। দুজনের ঠোঁট চুম্বকের প্রাণ পায়। চুম্বনের দীর্ঘসূত্রতায় মাথা হেঁট করে সূর্য। অঞ্জন ঠোঁট ফেরত নিয়ে বলে, চলো, একটু পরেই অন্ধকার নামবে। কথাটা বলে আরও কিছুক্ষণ চিত্রার দিকেই তাকিয়ে থাকে অঞ্জন। বিস্মিত কণ্ঠে জানতে চায়, কি হলো, তুমি কাঁদছ কেন? চিত্রা কিছু বলে না। না বলেই উঠে দাঁড়ালো। চোখ মুছে নেয় রুমালে। অঞ্জন দ্বিতীয়বার প্রশ্নটা করে না। ধরেই নিয়েছে আনন্দাশ্রু। দুজনে ফিরতে থাকে। অনেকের মতন অঞ্জনও হয়তো জানে না আনন্দাশ্রু বলে কিছু হয় না। অশ্রু সবসময়ই দুঃখের। ত্বক কেটে ছড়ে গেলে যেমন রক্ত বের হয়, তেমনি মনের সবচেয়ে নরম জায়গায় আঘাত লাগলে আপনা থেকেই অশ্রু বার হয়ে আসে। কিছুক্ষণ আগে অঞ্জনকে নিবিড়ভাবে পেয়েও এতটুকু অধিকার অর্জন করতে পারেনি চিত্রা। যেমন স্বপ্নে কাউকে স্পর্শ করা যায় না, দুর্লঙ্ঘ এক দূরত্ব থেকে যায়। দুজনের রিলেশন রয়ে গেল একই অবস্থানে, অনির্দিষ্ট পরিচয়। সন্ধে নেমে গেল নিশ্চুপে। চরাচর এখন অন্ধকার।
হোটেলে চিত্রারা ফিরে এসেছে। ডাইনিংয়ে বসে চা খেল দুজনে। হোটেল স্টাফের সঙ্গে গল্পে জমে গেছে অঞ্জন। চিত্রা বলল, আমি রুমে যাচ্ছি। হ্যাঁ যাও, একটু পরে আমি যাচ্ছি বলে রুমের চাবি বাড়িয়ে দিল অঞ্জন। চিত্রা সিঁড়ি বেয়ে উঠতে থাকে। পায়ে এত ব্যথা কেন? খুব কি বেশি হাঁটা হয়ে গেল? শাড়িতে বালি কিচকিচ করছে, গিয়েই শাড়ি ছাড়তে হবে। বন্দনার কথা মনে পড়ছে, একবারে তো খোঁজ নিল না। মা না হয় মনে করে মেয়ে তার যুধিষ্ঠিরের হারিয়ে যাওয়া বোন, কখনো মিথ্যে বলে না। হোটেলে পা দিয়েই বাড়িতে ফোন করেছিল চিত্রা। ভাই বউ ধরেছিল। চিত্রা বলেছিল, মাকে বলে দিও পৌঁছে গেছি। বন্দনা তো কেমন আছে জিজ্ঞেস করতে একটা ফোন করতে পারত। চেষ্টা করেও ভালো থাকার উচ্ছ্বাসটা গলায় লুকোতে পারত না চিত্রা। বন্দনা অবাক হতো চিত্রার অপরিচিত কণ্ঠস্বর শুনে। 103-এর দরজায় এসে দাঁড়ায় চিত্রা। তালা খুলে ঘরে ঢোকে। না, কালো শাড়ি পরা সেই চিত্রা এখন নেই। বদলে ঘর জুড়ে কেমন যেন পুরুষ পুরুষ গন্ধ, একটা ভাব মতো। কান মাথা গরম হতে থাকে চিত্রার। বিছানা দুটোই আরামের আহ্বান জানাচ্ছে। নিজেকে ভয় পেতে শুরু করে চিত্রা। বুঝতে পারে আজ রাতে বড় অঘটনটা ঘটেই যাবে। হামাগুড়ি দিয়ে একটা দুশ্চিন্তা ঢোকে মাথায়। দুর্ঘটনার কথা ভেবে আগাম সতর্কতা নিয়েছে তো অঞ্জন? নাকি ভাবুক মানুষ ধরেই বসে আছে, কল্পনাতে শরীরে ঢোকা বারণ যখন কন্ট্রাসেপ্টারি নেওয়ার দরকার নেই। দরজা বন্ধ করে অঞ্জনের ব্যাগটা বিছানায় তোলে চিত্রা। সামান্য খোঁজাখুঁজিতে ছোট একটা মদের বোতল পাওয়া গেল। এটাও তো বারণ ছিল নেওয়া, কিন্তু অন্য প্যাকেট বা ফয়েল কিছুই পাওয়া যাচ্ছে না। তন্ন তন্ন করে খোঁজে চিত্রা। কেন নেয়নি অঞ্জন? চিত্রার শরীর জুড়ে কেমন একটা অস্থির ভাব শুরু হয়েছে। কি বলে একে? একে কি কাম বলে? দরজায় ঠক ঠক। চমকে উঠে অঞ্জনের ব্যাগের চেন টানে চিত্রা। লাগেজটা মাটিতে বেডের পাশে রেখে দেয়। দরজা খুলে দিয়ে চিত্রা নিজের বিছানায় গিয়ে বসে। ঘরে ঢুকে অঞ্জন জানতে চায়, কি হলো, মুখটা এমন থমথম করছে কেন? বাড়ি থেকে ফোন টোন এসেছে নাকি? চিত্রা কোনো উত্তর না দিয়ে উঠে যায়। দরজার ছিটকিনি তোলে, সুইচ টিপে ঘরের আলোটাও নিভিয়ে দেয়। চিত্রার বিছানাতে অবাক ভঙ্গিতে বসে আছে অঞ্জন। চিত্রা পায়ে পায়ে এগিয়ে আসে অঞ্জনের দিকে। মনে মনে বলে, হোক, তোমার জন্য আমার সর্বনাশ হোক। কি ভেবেছিলে আমার শরীর কি এতই উপেক্ষার বস্তু? কখনোই প্রলুব্ধ হবে না? তাই কি তুমি কোনো সতর্কতা নাওনি? অঞ্জনের সামনে এসে সম্পূর্ণ শরীরটা ছেড়ে দেয় চিত্রা। ওর কানে আসে দরজার ওপারের ফিসফাস, মৃদু হুড়োহুড়ি। সমবয়সী অল্প বয়সী সখীরা ফিরে এসেছে আবার, যাদের বিয়ে হয়ে গিয়েছিল। চিত্রার ঠোঁটে ফুটে ওঠে বেহায়া হাসি। বন্ধুরা একটু পরেই ক্লান্ত হয়ে শুতে চলে যাবে। অঞ্জন নিজেকে সামলে নিতে গিয়েও হার মানে কামনার কাছে। বাধা দেওয়ার বদলে পরম আশ্লেষে আলিঙ্গন করে চিত্রাকে। আগ্রাসী চুম্বনে চিত্রা ফেরত নিতে চায় এতদিনের ভালোবাসায় সুপ্ত থাকা যৌন ঋণ। অঞ্জনের হাত স্পর্শ করছে অনাবিষ্কৃত সব উপত্যকা, উপেক্ষিত অথচ আপন গরিমায় ডগমগ যুগল তুষার শৃঙ্গ। নির্জন হ্রদের মতো নাভি টেনে নিয়ে যাচ্ছে শিহরিত কুহকে। পোশাক সরিয়ে চিত্রার অবরুদ্ধ যৌবন শ্বাস ছাড়ছে অদ্ভুত এক কামনার গন্ধ। চিত্রা তো আনাড়ি, সম্পূর্ণ যৌন অভিজ্ঞতা তার হয়নি, কিন্তু অঞ্জনও যেন হারিয়ে ফেলেছে সমস্ত কৌশল। দুজনেই নিজেদের আবিষ্কার করছে আশ্চর্য এক মিলনে। আচ্ছা, তুমি তো কখনো জানতে চাওনি কেন এখনো বিয়ে করিনি আমি? কৌতূহল হয় না? আমার বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন সকলেরই এই নিয়ে বিরাট প্রশ্ন। নিজের মতো করে কারণও খুঁজে নেয় তারা। চিত্রার কথাটাকে বাতাসে খানিকক্ষণ ভাসতে দিল অঞ্জন। ওরা এখন হোটেলের ছাদে। আকাশে পূর্ণিমা অতিক্রান্ত অনুজ্জ্বল চাঁদ, অজস্র তারা। 103-এর ঘূর্ণিঝড়ের কোনো ছাপ নেই কোথাও।
মদের ছোট বোতল, আনুষঙ্গিক সরঞ্জাম নিচু টেবিলে, পাশের চেয়ারে অঞ্জন। চিত্রা মদ্যপানে বাধা দেয়নি। যে ভয়টা পাচ্ছিল সেটা তো ঘটেই গেছে। অনেকক্ষণ পর অঞ্জন উত্তর দিল, কারোর ব্যক্তিগত বিষয়ে কৌতূহল দেখানোটা আমার কাছে অশোভন বলে মনে হয়। ছাদের পাঁচিলে ঠেস দিয়ে অঞ্জনের দিকে তাকিয়ে আছে চিত্রা। ওর পিছনে চালচিত্রের মতো চাঁদের আলো লাগা সমুদ্র, ছায়াঘন ঝাউবন, ডানার অন্ধকার ঝেড়ে ফেলতে চেয়ে উড়ে যাচ্ছে বড় সড়ো পাখি। চিত্রা জানতে চায়, আমাদের সম্পর্কটা কি পার্সোনাল পর্যায়ে নয়? সম্ভবত নয়। আমার অতীত জানতে না চেয়ে তুমি একটা দূরত্ব বজায় রাখতে পারো। তক্ষুনি কোনো প্রতিক্রিয়া জানায় না অঞ্জন। গ্লাসের শেষটুকু গলায় ঢেলে নতুন করে ভরে নেয়। ধীরে সুস্থে সিগারেট ধরিয়ে বলে, তোমার মতো সুন্দরীর এখনো বিয়ে না করার একটাই কারণ হতে পারে, কাউকে ভালোবেসে ঠকে গেছো, তাকে ভুলতে পারছো না। তাই যদি হবে, তোমাকে এত ভালোবাসলাম কি করে? চিত্রার প্রশ্নে নীরব থাকে অঞ্জন। ফের চিত্রাই বলতে শুরু করে, আমরা যখন এতই একে অপরের মনের কাছাকাছি, পরস্পরের অতীত জানব না কেন? প্রথমে আমি শুরু করি, তারপর তুমি। আমার ঠাকুরদা মারা যাওয়ার পর পারিবারিক ব্যবসা, হার্ডওয়্যারের দোকান বাবা কাকা পায়। বাবা নরম ভালো মানুষ গোছের, কিন্তু কাকা তার ঠিক উল্টো। ব্যবসাটা কাকাই প্রধানত চালাতো, বাবা হিসেব লিখত শুধু। আমার তখন কলেজে ফাইনাল ইয়ার। কাকার কি মনে হলো ব্যবসা বাড়ি ভাগ করতে চাইল। সম্ভবত কাকার মাথায় ঢুকেছিল খেটে খুঁটে ব্যবসার উন্নতি করেছে কাকা, বাবা তার লাভ ভোগ করছে অর্ধেক। অতএব যে যার বুঝে নাও। বাবার জন্য নতুন দোকান সাজিয়ে দিল কাকা। বাবা একা ব্যবসা সামলাতে হিমশিম খেতে লাগলো। সংসারে শুরু হলো টানাটানি। তখন থেকেই আমি বাড়িতে বড় ছেলের রোল প্লে করতে শুরু করি। এমএ পড়ছি, একই সঙ্গে ব্যবসায় হেল্প করছি বাবাকে। আমার ভাই ছোট থেকেই আড্ডাবাজ, পড়াশোনা মাধ্যমিকের গণ্ডি ডিঙোলো না। ওকে বললাম বাবার সঙ্গে ব্যবসায় বসতে। বাড়ির মধ্যে আমাকে একটু ভয় পায় বলে বসলো, কিন্তু মন পড়ে রইল বাইরে। চান্স পেলেই বাবাকে দোকানে ফেলে পালিয়ে যেত আড্ডা মারতে। ওর সম্বন্ধে বেশ কিছু খবরও কানে আসতো, বিভিন্ন মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। একদিন ফেঁসে গেল। কলোনির এলাকায় একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। ওদের বাড়িতেও ভাই যেত, তবু অন্য মেয়ের সঙ্গে ঘুরতে দেখে মেয়েটার দাদারা জোর করে ভাইয়ের সঙ্গে তাদের বোনের বিয়ে দিয়ে দিল। বড় বউকে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে বলল, বোনের ওপর যেন কোনো অত্যাচার না হয়। ভাইয়ের বউয়ের বড়দা পার্টির গুন্ডা। সমাজ পরিবারে আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হলো। তার প্রভাব পড়ল ব্যবসায়। মানসিক ধাক্কায় বাবা মাও কেমন যেন গুটিয়ে গেল। ভাইটাও হয়ে গেল ভ্যাবলা মতো। তবে নতুন বউ কলোনি কালচার জাহির করার সুযোগ পায়নি। আমাকে বেশ সমীহ করেই চলে। এইসব সামলাতে গিয়ে কখন যেন বিয়ের বয়স পার হয়ে গেল আমার। এখন বাড়ির অবস্থা মোটের ওপর স্থিতিশীল। মা সুযোগ পেলেই কানের কাছে গুনগুন করে, এবার বিয়েটা করে নে। এখন তো বেশি বয়সেও মেয়েরা বিয়ে করছে। তাহলে তুমি করছো না কেন বিয়ে? পাঁচিলের ধার থেকে এগিয়ে আসে চিত্রা। অঞ্জনের সামনে এসে দাঁড়ায়। কোনোই ভাঁজ করা হাত রাখে ওর দুই কাঁধে। নিজের কপালটা অঞ্জনের কপালে ঠেকিয়ে বলে, তোমার জন্যে। ছাদের খোলা দরজায় মৃদু টোকা পড়তেই চোখ তোলে চিত্রা। খুবই সংকোচ নিয়ে দাঁড়িয়ে আছে বয়। বলল, বৌদি, ডাইনিংয়ে আপনাদের ডিনার রেডি। সূর্যোদয় দেখা হলো না। দুজনেরই ঘুম ভাঙল দেরি করে। রাতে আবারও ঝড় উঠেছিল রুমে। আজ বিকেলেই ওরা ফিরে যাবে। এখন ব্রেকফাস্ট সেরে বেড়াতে বেরিয়েছে। সমুদ্রতট আগের মতোই নির্জন। ইতিউতি 2-4 ট্যুরিস্ট দেখা যাচ্ছে। চিত্রা পরেছে এথনিক প্রিন্টের শাড়ি, চোখে ভ্রু অবধি ঢাকা রোদ চশমা। কিছুক্ষণ অন্তর ওর মুখের দিকে তাকাচ্ছে অঞ্জন। চিত্রা জিজ্ঞেস করল, কি দেখছো এত বলো তো? তোমাকে যে একেবারে ফিল্ম অ্যাক্ট্রেসদের মতো লাগছে। আজ সকাল থেকে আরও যেন ভালো দেখতে হয়ে গেলে। রহস্যটা কি বলো তো? চিত্রা লাজুক হাসল। মনে মনে বলল,
তোমার অকৃপণ আদর পেয়ে দেখতে ভালো হয়ে গেছি। মুখে বলল, এখন কি দেখছো? স্কুল কলেজ বেলায় যদি দেখতে, পাড়া কাঁপানো মেয়ে ছিলাম। ব্যক্তিত্বের কারণে ছেলেরা আবার ভিড়তে ঠিক সাহস পেত না। আরও খানিকক্ষণ হাঁটার পর চিত্রা বলল, তোমার বিগত জীবনের কথা কাল কিন্তু কিছু বললে না। কেন নিজেকে লুকিয়ে রাখছো বলো তো? কলুষহীন বাতাসে বড় একটা শ্বাস নিয়ে অঞ্জন বলল, নাথিং স্পেশাল, এমনিই একটা মামুলি জীবন কাটিয়েছি। মধ্যবিত্ত পরিবার, লেখাপড়ায় মাঝারি, চাকরি পেলাম, দেখে শুনে বিয়ে হলো, নাটক করে একটু ভালো থাকার চেষ্টা করে ভীষণ বোরিং। তুমিও যে লাইফ কাটিয়ে এসেছো সেটাও খুব একটা রেয়ার নয়। অনেক মেয়ের জীবনেই এমনটা ঘটে। এরকম নানা সমস্যার ঘেরাটোপে আয়ু একদিন ফুরিয়ে যায়। তাই তো আমি সমান্তরাল আর একটা জীবনের খোঁজে এখানে এসেছি। এটা অনেকটা নিজের অস্তিত্ব থেকে পালিয়ে আসা। অঞ্জনের পাশে হাঁটতে হাঁটতে কথাগুলো মন দিয়ে শুনছিল চিত্রা। হঠাৎ কানে আসে, দিদি আপনি এখানে? চমকে উঠে ঘাড় ফেরায় চিত্রা। এক চান্সে চিনতে পারে ভাইয়ের মেজ শালা সুশান্ত, পাশে ওর সদ্য বিয়ে করা বউ। সপ্তাহখানেক আগে বউকে নিয়ে বাড়িতে এসেছিল। ওদের বিয়েতে নিমন্ত্রণ থাকা সত্ত্বেও চিত্রা যায়নি। প্রাথমিক ধাক্কা সামলে চিত্রা বলে, এই বেড়াতে এসেছি। দীঘায় উঠেছেন না এখানে? এখানেই বলেই চিত্রা বুঝতে পারে ভুল হয়ে গেল। কাল এসেছেন নিশ্চয়ই। এত সকাল সকাল তো এখানে পৌঁছানো যাবে না। আমরাও এসেছি গতকাল, দীঘায় উঠেছি। এই ওকে চন্দনেশ্বর তালসারি দেখাতে নিয়ে এলাম। আমি আগে এসেছি, দুর্দান্ত জায়গা, তবে বড্ড ফাঁকা ফাঁকা। ননস্টপ বকে থামল সুশান্ত। এখন ওর দৃষ্টি অঞ্জনের দিকে। আলাপ না করিয়ে উপায় নেই। চিত্রা বলল, আমার বন্ধু। নমস্কারের ভঙ্গি করে অঞ্জন নিজের নামটা বলে দেয়। এ আর এক সর্বনাশ হলো। মিথ্যে নাম বলবে ঠিক করেছিল চিত্রা। প্রতি নমস্কারে সুশান্ত নিজের নাম বলে এবং চিত্রাদের সঙ্গে রিলেশনটাও জানায়। তারপর চিত্রাকে জিজ্ঞেস করে, তা এখানকার হোটেল কেমন? রেট নিশ্চয়ই ভালোই। বালিতে পা বসে যাচ্ছে। হঠাৎই যেন নরম হয়ে গেছে বালি। চিত্রা কোনো ক্রমে বলে, হ্যাঁ ওই আর কি। তা কবে ফিরছেন? আজই। ও, আমরা কাল ফিরব। পরশু যাব আপনাদের বাড়ি। বোন দীঘা থেকে একটা জিনিস এনে দিতে বলেছে, দেখি পাই কি না। এগোই তাহলে। ঘাড় হেলে চিত্রা। সুশান্তর বউ চিত্রা অঞ্জনকে আড়ষ্ট নমস্কার জানিয়ে এগিয়ে যায়। খানিক পরে সুশান্তর বউ পিছন ফিরে চিত্রাদের দেখে। একবার নয়, দুবার। হাঁটুর সমস্ত শক্তি হারিয়ে চিত্রা বসে পড়ে বালিতে। চোখে হতাশ চাউনি। অঞ্জন নিচু হয়ে কাঁধে হাত রাখে। এই সাক্ষাৎ পরের বিপদ সেও টের পেয়েছে। আশ্বাসে সুরে বলে, এত ঘাবড়ে যাওয়ার কি আছে? ভেবেচিন্তে কিছু একটা বুদ্ধি বার করা যাবেক্ষণ। বেগুড়ি বাস স্টপেজ অবধি পৌঁছে দিয়ে গেল অঞ্জন। দীঘা থেকে এতটা রাস্তায় কোনো জোরালো বুদ্ধি দিতে পারল না। সুশান্তর সঙ্গে দেখা হওয়ার পর থেকে দুজন ক্ষণে ক্ষণে বাড়িতে বলার মতন অজুহাত খাড়া করেছে। বাতিল করে দিয়েছে পরক্ষণেই। দুপুরে লাঞ্চ না করেই হোটেল ছেড়েছে ওরা। রাস্তায় অল্প কিছু স্ন্যাক্স নিয়েছে। এখানে পৌঁছে গেল সন্ধ্যের মুখেই। এত ভাবনা চিন্তার মধ্যে অঞ্জন কিন্তু একটা ব্যাপার ভোলেনি। ভ্যান রিকশায় চেপে দীঘায় আসার পথে ওষুধের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়েছিল। চিত্রা জিজ্ঞেস করল, কি ব্যাপার, ওষুধ কেন? অঞ্জন উত্তর দিয়েছিল, কাল রাতের জন্য। অ্যাবর্শন করতে যাওয়া ডাক্তারের পায়ের ছন্দে পিল কিনে এনেছিল অঞ্জন। হাতে দিয়ে বলেছিল, এখনই খেয়ে নাও। বীজনাশক ট্যাবলেটটা রিকশায় বসেই খেয়েছিল চিত্রা। অঞ্জনের আচরণে কোনো নিষ্ঠুরতা ছিল কি না তা নিয়ে মাথা ঘামায়নি। তখন অন্য দুশ্চিন্তা, সুশান্ত তালসারি থেকেই বোনকে ফোন করে দিল না তো? হয়তো হাসতে হাসতেই বলেছে, তো ননদকে দেখলাম তালসারিতে এসে ফষ্টি নষ্টি করছে। সুশান্ত স্বভাব চরিত্র ভালো মতো জানা নেই চিত্রার। ওর গুন্ডা দাদার ছায়ায় ঢাকা পড়ে গেছে বাকি ভাই বোন। যদি দাদার মতন বদ নাও হয় সুশান্ত,
কেচ্ছাটাকে হাতছাড়া করবে না, তুলে দেবে বোনের কাছে। বোন শ্বশুরবাড়ির সবাইকে অপদস্থ করার সুযোগ পেয়ে যাবে। তখন কি অবস্থা হবে মা বাবার সম্মানের? ভাই যতই লুচ্চা হোক, দিদিকেই মানে বেশি, হয়তো গর্বও বোধ করে। বউয়ের কাছে ভাই ছোট হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে কখন যে মল্লিক বাড়ির গা দিয়ে বাড়ির দরজায় চলে এসেছে চিত্রা খেয়ালই নেই। ছাতিমের গন্ধটা পর্যন্ত পেল না। ভয়ে ভয়ে কলিং বেলে হাত রাখে। এতক্ষণে বাড়ির সবাই সব কিছু হয়তো জেনে গেছে। মেয়েকে দেখে এই ঘৃণায় মুখ ঘুরিয়ে নেবে। দরজা খুলল ভাই বউ। চিত্রাকে দেখে বলে উঠল, এই তো দিদি এসে গেছে। মা তখন থেকে চিন্তা করছেন। কেন মা কেন চিন্তা করছে? আমি তো বলেই গিয়েছিলাম ফিরতে রাত হবে। চিত্রাকে অনুসরণ করে সুমিতা বলল, না আসলে বাবার শরীরটা খারাপ, ও গেছে দোকান খুলতে। আপনি না থাকলে বাড়ির কেউই তো তেমন বল ভরসা পায় না। একটা উৎকণ্ঠা আপাতত কাটে চিত্রার। সুশান্ত মনে হচ্ছে এখনো বোনকে ফোনে কিছু জানায়নি। নতুন উদ্বেগে ভাই বউকে জিজ্ঞেস করে, ও কি হয়েছে বাবার? তেমন কিছু না, সকাল থেকে জ্বর এসেছে। সুমিতার হাতে লাগেজ দিয়ে চিত্রা বলে, আমার ঘরে রেখে এসো তো, দেখি বাবাকে আগে। এখন রাত 10টা। রাতের খাওয়া সেরে চিত্রা মোবাইল ফোনটা নিয়ে ছাদে এসেছে। মাথা এখন অনেকটাই ভারহীন। বাবার এমন কিছু শরীর খারাপ হয়নি। চিত্রা না থাকাতে বাড়ির লোক ঘাবড়ে গিয়েছিল। খেতে বসে মা জানতে চেয়েছিল বেড়ানোর খুঁটিনাটি। চিত্রা বলেছে আজ টায়ার্ড, পরে বলবো। এড়িয়ে যাওয়ার পিছনে একটা বিশেষ কারণ আছে। সুশান্ত আজ ফোন না করলেও পরশু এ বাড়িতে আসছে। তখন হয়তো সবার সামনে তালসারির প্রসঙ্গ তুলে হেনস্থা করবে চিত্রাকে। তার আগেই পরিস্থিতিটা সামলানোর বুদ্ধি বার করে ফেলেছে চিত্রা। সেটাই এখন অঞ্জনকে ফোনে বলবে। মোবাইলে সুইচ টিপতে থাকে চিত্রা। অঞ্জনের ফোন বেজে গেল। একটু অপেক্ষা করে। অঞ্জন বোধহয় বৌদি ছেলের কাছাকাছি আছে, আলাদা হয়ে ফোন করবে ঠিক। প্রায় 10 মিনিট বাদে অঞ্জন ফোন করল। বলো। চিত্রা বলতে থাকে তার প্ল্যানটা। অঞ্জন কাল চিত্রাদের বাড়িতে আসবে। চিত্রা আলাপ করিয়ে দেবে মা বাবার সঙ্গে, জানাবে খুব তাড়াতাড়ি তারা বিয়ে করবে। মায়ের কাছে স্বীকার করে নেবে বন্দনার দেশের বাড়ি যায়নি, গিয়েছিল অঞ্জনের সঙ্গে তালসারি। তাহলেই সুশান্তর আক্রমণগুলো ভোঁতা হয়ে যাবে। পুরোটা শুনে অঞ্জন বলল, বিয়ের জন্য যখন তোমার মা তাড়া দেবে তখন তুমি কি বলবে? এই পয়েন্টটা ভাবাই ছিল চিত্রার। তখন বলবো ঝগড়া হয়ে গেছে তোমার সঙ্গে, বিয়ে করব না। তখন আর আউটিংয়ে যাওয়াটা অনাচার হিসেবে গণ্য হবে না। সুশান্ত ততদিনে পিকচার থেকে আউট হয়ে যাবে। অঞ্জন বলল, কিন্তু একটা মুশকিল আছে। তোমার বাড়ির লোক আমায় চিনে ফেলতে পারেন। বাংলা সিরিয়াল নিশ্চয়ই ওরা দেখেন। একটু খোঁজ নিলেই আমার সমস্ত খবরাখবর পেয়ে যাবেন। অঞ্জনের কথার উত্তরে চিত্রা বলল, মা বড় একটা টিভি দেখে না। বাবা ভাইয়ের নিউজ আর খেলার প্রতি আগ্রহ। ভাই বউ সিরিয়াল দেখে, তোমাদেরটা দেখে কিনা আমি অবশ্য জানি না। তবে ও যা হাঁদা, সিরিয়ালের চরিত্রের সঙ্গে তোমাকে মেলাতে পারবে না। তবুও একটু বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাচ্ছে না চিত্রা? চিত্রার কথায় ভরসা না পেয়েই অঞ্জন বলল। চিত্রা ওর আশঙ্কা উড়িয়ে দিয়ে বলল, কিচ্ছু হবে না, তুমি এসো তো। এটা একটা গেঁয়ো জায়গা, মানুষগুলো বোকাশোকা, তোমার কোনো ভয় নেই। কাল অফিসের পর চলে এসো। ঠিক আছে, দেখছি। ফোন ছেড়ে দিল অঞ্জন। ঠিক যেন কথা দিল না। তাহলে কি নাও আসতে পারে? আবার একবার ফোন করবে চিত্রা? না, নিজেকে ছোট করবে না। চিত্রার সম্মান বাঁচাতে কেন এই ছোট্ট অভিনয়টুকু করবে না অঞ্জন? দিনরাত তো অভিনয় করতেই থাকে। মাঝে একটা দিন কেটে গেল। অঞ্জন এলো না। আজ সকালে ফোন করেছিল চিত্রা। অঞ্জন বলল, ও শ্বশুরমশাই নাকি বাথরুমে পড়ে গিয়ে চোট পেয়েছেন, দেখতে যেতে হয়েছিল। কাল অফিস ডুব গেছে, কাজের চাপ থাকবে আজ, তবু আসবে যে করেই হোক। এখনো এলো না। সন্ধে উতরে গেল।
যে কোনো সময় সুশান্ত চলে আসতে পারে। অঞ্জনকে ফোন করবে ভেবেও চিত্রা করতে পারছে না। যদি বলে আজও আসতে পারছি না, অথবা এই তো অফিস থেকে তোমাদের বাড়ির উদ্দেশ্যেই বেরোচ্ছি, ঘন্টা দুয়েক লেগে যাবে হয়তো। এই সময়টুকু বড় অমূল্য চিত্রার কাছে। নিজের ঘরে বসে হাঁপিয়ে উঠছে চিত্রা। ও কি বাইরে ঘুরে আসবে খানিকক্ষণ? আবার ইতিমধ্যে যদি সুশান্ত... কলিং বেল বেজে উঠল। অঞ্জন নয়, সুশান্তই এলো। পাশের ঘরে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। বউকেও এনেছে সম্ভবত। একটা হইচই ভাব। যে কোনো মুহূর্তে সুশান্তর ছড়ানো বিষ চলে আসতে পারে এই ঘরে। আড়ষ্ট হয়ে বিছানায় বসে থাকে চিত্রা। সুশান্ত এসে ঢুকল। মুখে ওরকম একটা অপরাধ মার্কা হাসি কেন? বউকে নিয়ে ঢোকেনি। সেই বোধহয় রইল সুমিতার ঘরেই। অনিচ্ছেতেই ভ্রু কুঁচকে আছে চিত্রার। সুশান্ত প্রথমেই যেটা বলল, চিত্রা শুনে চমকে ওঠে। আমি কিন্তু বাড়িতে কিছু বলিনি। বোন বলছিল আপনি নাকি কদিন বন্ধুর বাড়ি ঘুরে এসেছেন। চিত্রা দমবন্ধ করে সুশান্তর দিকে তাকিয়ে আছে। ছেলেটা কি তাকে ব্ল্যাকমেল করতে চায়? বসতে পারি? বিছানায় বসার অনুমতি চাইল সুশান্ত। ঘাড় হেলায় চিত্রা। সুশান্ত খাটের প্রান্তে গিয়ে বসে, বলে, আমি তো আপনার বন্ধুকে চিনতে পারিনি, কিন্তু আমার বউ চিনেছে। ও কলকাতার মেয়ে তো। অঞ্জনদার নাটক দেখেছে। ওদের পাড়ায় কল শো হয়েছিল। টিভিতে তো দেখেছেই। কাল সিরিয়ালটাও আমায় দেখালো। বউকে আমি মুখ বন্ধ করে রাখতে বলেছি। আপনাদের সঙ্গে যে দেখা হয়েছে, কথাটা যেন কাউকে না বলে। শিল্পী সেলিব্রিটি মানুষদের খেয়ে দু একজন গার্লফ্রেন্ড থাকেই, নয়তো কাজের উৎসাহ পাবেন কোথা থেকে? ওই সব নিয়ে মাথা না ঘামানোই ভালো। সুশান্ত একটু থামে। চিত্রা বুঝতে পারছে না প্রসঙ্গ কোন দিকে যাচ্ছে, আক্রমণ আসছে কোন পথে। ফের সুশান্ত শুরু করে, কিন্তু আপনাকে একটা উপকার করতে হবে দিদি। আমাদের পাড়ার ফাংশানে অঞ্জনদার দলের নাটক আনব। চেনা জানা সূত্রে রেট একটু কম নিতে বলবেন। এটা আমার ভাই হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট। ক্লাবে একটু রেলা নিতে পারবো আর কি। সুশান্তর কথাগুলো বিপজ্জনক না হলেও ব্যক্তিত্ব কেমন যেন ঢিলে পড়ে যাচ্ছে চিত্রার। বুঝতে পারছে এ বাড়ির প্রতি তার কর্তৃত্ব খানিক আলগা হয়ে গেল। চিত্রা বলল, ঠিক আছে, আমি বলে দেব। থ্যাংক ইউ বলে খুশি মুখে ঘর ছাড়ে সুশান্ত। নিজের ফোন সেটের দিকে চেয়ে বসে থাকে চিত্রা। অঞ্জনের কোনো খবর এলো না। কতটা সময় কেটে গেছে এর মধ্যে খেয়াল নেই। মা ঘরে ঢুকল। বলল, বুঝলে চিত্রা, আজ একটা ব্যাপার ধরে ফেলেছি। কি ধরলে আবার তুমি? এই বাড়ি থেকে জিনিস পাচার হচ্ছে। কি জিনিস পাচার হচ্ছে? কি জিনিস পাচার হয়েছে? কদিন ধরে তোর মেজ পিসির দেওয়া সিঁদুর কৌটোটা খুঁজে পাচ্ছি না। আজ মনে হয় পাচার হয়ে গেল বৌমার ভাইয়ের হাতে। মা চুপ করো, ওটা আমি নিয়ে গিয়েছিলাম। তুই তুই কেন নিয়েছিলি? উত্তর না দিয়ে চিত্রা মেঝেতে রাখা কিট ব্যাগের দিকে যায়। কৌটোটা বার করে নিয়ে আসে মায়ের কাছে। ফাঁকা ভেবে মা কৌটোটা হাতে রাখল হেলানো অবস্থায়। ঢাকা শুদ্ধ সিঁদুর মাটিতে ছড়িয়ে গেল। অবাক হয়ে মা জিজ্ঞেস করল, এর মধ্যে সিঁদুর? সিঁদুর নিয়ে গিয়েছিলি কেন তুই? ওই বন্দনাদের গৃহদেবতাকে পড়াবো বলে। খুব জাগ্রত তো। মাথায় যা এলো চিত্রা বলে দিল। মা ফের জিজ্ঞেস করল, এওতি না হলেও সিঁদুর পড়াতে দেয়? চিত্রা নীরব থাকে। মাকে মনে মনে বলে, এওতি মানে কি ওই চিহ্নটুকুই? ঘরে থেকে বেরিয়ে যেতে যেতে মা বলল, বউকে পাঠিয়ে দিচ্ছি, ঘরটা পরিষ্কার করে দেবে। একটু পরে জলের বালতি মগ নিয়ে এলো সুমিতা। কালো সিমেন্টের মেঝে থেকে ধুয়ে দিচ্ছে সিঁদুর। স্থির চোখে সেই দিকেই চেয়ে আছে চিত্রা। লাল রংটা নালা দিয়ে বেরিয়ে নদীতে পড়বে। জল বাষ্প হলেও রং থেকে যাবে। তালসারির মোহনা পেরিয়ে যখন সাগরের অস্তরাগে মিলিত হবে, তখনই ফিরে পাবে তার অহংকার।
ওই দৃশ্যটা তো কল্পনার ছিল না, চিত্রা স্বচক্ষে দেখেছে। ইয়তির সেই ব্যাপ্ত ব্যঞ্জনা, কোনো পুরুষের পরিচয়ে তাকে বাঁধা যায় না। মনের চোখে দৃশ্যটা ক্রমশ প্রাণ পাচ্ছে, সিগেলের ডাক পর্যন্ত ভেসে আসছে কানে। না, এটা বিভ্রম। চিত্রা সেলফোনটাই রিং হচ্ছে। সেটটা তুলে নেয় চিত্রা। স্ক্রিনে অঞ্জনের নাম। অন না করে ফোনের পর্দার দিকে চিত্রা বলে, বলবো না কথা, থাকো নিজের পরিচয়ে বন্দী হয়ে। ফোনটা বাজতে বাজতে পর্দার আলো নিভে যায়। ফোনটা অফ করে বিছানায় রেখে চিত্রা ঘর থেকে বেরিয়ে যায়। আজকের গল্প এখানে শেষ হলো। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই আপনারা জানাবেন। যারা নতুন আসছেন আমার চ্যানেলে, গল্প শুনছেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন গল্প নিয়ে আবার ফিরে আসব। নমস্কার, খুব ভালো থাকবেন।